দর্শক, গতকালকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যখন জাতীয় সঙ্গীত বাজে তখন বিরোধী দল জামাতের সদস্যরা বসেছিলেন, বসে চিৎকার চেঁচামেচি করছিলেন, প্ল্যাকার্ড দেখাচ্ছিলেন, জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে সম্মান জানাননি, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আরও বেশি সমালোচনা তৈরি করছে। এই কাজটা তারা যে ঠিক করেননি, এটা প্রতিবাদটা জাতীয় সঙ্গীতের সময় সম্মান জানিয়ে তারপরে প্রতিবাদটা করতে পারতেন। ওই সময়টুকু, ওই 1-2 মিনিট ওইটুকু অন্তত বিরতি দিতে পারতেন। এই যুক্তি, এই পজিটিভ যুক্তি যারা দিচ্ছেন তাদের কথাও যেন তারা আমলে নিতে চাইছেন না। হান্নান মাসুদ এনসিপি নেতা, তিনি দেখলাম এনসিপি নেতা তো এখন তিনি শুধু নন, তিনি এখন মাননীয় সংসদ সদস্য। তো এই মাননীয় সংসদ সদস্য তিনি দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কেন এই বিরোধী দলের নেতারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ায়নি। তারা নাকি সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে তাদের কানে নাকি জাতীয় সঙ্গীতের বাণী গিয়ে পৌঁছায়নি, অথচ অন্য সংসদ সদস্য সবার কানে গিয়ে পৌঁছালো, মাঝখানে শুধুমাত্র তাদের কানে পৌঁছালো না। তাদের সামনে প্রধানমন্ত্রী, সরকারি দলের এমপিরা, তাদের সামনে স্পিকার, সবাই দাঁড়িয়ে গেল। মানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ তাদের কানে পৌঁছলো না। হাসনাত আবদুল্লাহ চিল্লায় চিল্লায় তাদেরকে ডাকলেন, জাতীয় সঙ্গীত হচ্ছে, আপনারা দাঁড়ান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার ইশারা করলেন, স্পিকার এবং রাষ্ট্রপতির পেছন থেকে রাষ্ট্রের যে মানে সামরিক কর্মকর্তারা তারা ইশারা করলেন বারবার, কিন্তু কোনো ইশারাতেই কোনো কাজ হতে আমরা দেখিনি। এই সমালোচনাটা প্রচণ্ড হচ্ছে। যাই হোক, সেই সমালোচনা হবে, সমালোচনার তারা জবাব দেবে, তারা তাদের মতো করে বুঝবে। আবার কেউ কেউ এটাও বলছেন যে জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, তো হিন্দুর লেখা গান যারা স্বীকৃতিই দেয় না তারা কেন সম্মান জানাবে উঠে দাঁড়িয়ে? আমি অন্তত বিশ্বাস করি না যে জাতীয় সঙ্গীতকে জামাত সম্মান দেয় না কিংবা দিতে চায় না। সেটা অন্তরে থাকলেও প্রকাশ্যে সেই কাজটা তারা করে না কিংবা করতে পারবে না, এটা বাস্তবতা না। সেই সমালোচনা করে লাভ নেই। তবে বাংলাদেশের আমরা জানি যে মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এবং জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো হয় না। এবং বহু হুজুর যারা ওয়াজে বয়ান করেন তাদেরকে মানে তারা এটাকে বলেনি, একেবারে ওপেনলি বলেন এই যে জাতীয় সঙ্গীত আমরা মানি না, ওটা মালাওয়ানের লেখা কোনো গান বাংলাদেশের মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, এরকম বক্তব্য আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে সেই বক্তব্যগুলোকে মাথায় নিলে অযথা মাথা জ্যাম হয়ে যাবে। জামাত গত নির্বাচনে খুবই দারুণভাবে একটা ইমপ্রুভ করেছে। এর আগে 17-18টা আসন পর্যন্ত তাদের সর্বোচ্চ সীমা ছিল, এবারে তারা একাই 68টা আসন পেয়েছে। তার মানে তাদের রাজনীতিতে একটা বড় উন্নতি হয়েছে। সেই উন্নতিটা তারা যেন ধরে রাখতে পারে, এই কারণে তাদের যারা সমালোচনা করে সেই সমালোচনাগুলো তাদের গ্রহণ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে ব্যক্তিগতভাবে মনে করি এমন না যে ওয়েল উইশার হিসেবে মনে করি, আমি একজন মানে বিশ্লেষক হিসেবে মনে করি যে তারা যদি তাদের বিরুদ্ধে যে সমালোচনাগুলো আসছে সেগুলো যদি তারা ধারণ করতে পারে, সেগুলো থেকে তারা যদি নিজেদেরকে ওভারকাম করিয়ে সামনে এগোতে পারে, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা যে সাফল্য দেখিয়েছে, সামনের নির্বাচনে 31-এর নির্বাচনে আরও ভালো সাফল্য তারা দেখাতে পারবে। আর যদি সমালোচনাগুলো গ্রহণ না করে, তারা যদি একগুঁয়ে হয়ে বসে থাকে, তাহলে 2031-এর নির্বাচনে একটা বড় ভরাডুবি হতে পারে। কারণ সবাই তখন মনে করবে যে আদতে ইসলামের নাম করে তারা ইসলামের রাজনীতি করে নাকি অন্য রাজনীতি করে, এই প্রশ্নটা উঠবে। এই প্রশ্নটা তুলেছে যেমন পৃথিবীর অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট যে প্রসঙ্গটা তুলেছে, সেই প্রসঙ্গটা ভয়াবহ। মানে এই ইকোনমিস্টের রিপোর্টটা পড়ার পরে আমি নিশ্চিত যে জামাত তার গতিপথ কিছুটা হলেও বদলাবে এবং নিজেদেরকে সংশোধন করবে। চলুন একটু আলোচনা করে দেখি জামাত ইসলাম, জামাতের ভোট, জামাতের রাজনীতি, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক কৌশলের নামে ইসলামকে দূরে সরিয়ে দেয়া, এই ব্যাপারগুলো নিয়ে ইকোনমিস্ট কি ভয়াবহ ভাষা ব্যবহার করেছে, যেটা জামাতের জন্য খুবই বিব্রতকর। কিন্তু আমি মনে করি বিব্রতকর হলেও এটা যদি তারা আমলে নেয়
তাহলে তাদের রাজনীতির জন্য একটা বড় উপকার হতে পারে। সেই ক্ষেত্রে ইকোনমিস্ট অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়ে তাদের উপকারী করেছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের রাজনীতির কথা। জামাতের রাজনীতি নিয়ে ইকোনমিস্ট যে প্রতিবেদনটা তৈরি করেছে সেই প্রতিবেদনটা ভয়াবহ। পড়ার পরে মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার দুটো ফিলিংস হয়েছে। একটা ফিলিংস হচ্ছে মনে হয়েছে যে জামাতের প্রচণ্ড সমালোচনা করলো ইকোনমিস্ট, আবার অন্যদিকে মনে হয়েছে জামাতের অনেক বড় একটা উপকার করে দিল ইকোনমিস্ট। কারণ ভুলগুলো ধরিয়ে দিয়ে একটা মোক্ষম বন্ধুর মতো কাজ করলো। যদি জামাত মনে করে যে এইটাকে তারা গ্রহণ করবে, এটাকে নিয়ে তারা আমল করবে। কি বলছে ইকোনমিস্ট? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ইসলামিস্ট ও বাংলাদেশ উইথ এভরিথিং বাট ইসলাম, যার বাংলা করলে ভয়াবহ বাংলাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি বলছেন। তারপরেও যারা বাংলাটা মানে নিখুঁতভাবে বুঝে একটু ফিলিংসটা নিতে চান, তাদের জন্য বাংলাটা বলি। ইসলামপন্থীরা ইসলাম ছাড়া সব কিছু দিয়ে বাংলাদেশকে আকৃষ্ট করে। কি ভয়াবহ শিরোনাম! তারা বলছে যে যারা ইসলামপন্থী তারা ইসলাম বাদে সব কিছু দিয়ে আকৃষ্ট করতে পারে কিংবা করতে চায়। তাদের এই আকৃষ্ট করার থিওরিতে আদতে ইসলাম নেই, কিন্তু তারা ইসলামপন্থী। এটা একটা ভয়াবহ অভিযোগ যেমন সমালোচনা যেমন, তেমনি এখান থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে। যে এই কথা কেন বলছে দ্য ইকোনমিস্ট, সেখান থেকে একটু তাহলে আমরা শিক্ষণীয় ব্যাপারগুলো খুঁজি। কি বলছে চলুন একটু দেখি। সম্ভবত 2024 সালের আগস্টে বাংলাদেশের জেনারেশন জেড বিপ্লবের সবচেয়ে বড় চমক হলো ইসলামপন্থীদের পুনরুজ্জীবন। ছাত্র নেতৃত্বাধীন এই বিদ্রোহ শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতাচ্যুত করে, যিনি একজন প্রধানমন্ত্রী, যার অধীনে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল জামাত ইসলামী নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু খুব কম লোকই আশা করেছিল যে গত মাসের নির্বাচনে জামাত দেশের প্রধান বিরোধী দল হয়ে ইতিহাস তৈরি করবে, প্রায় 1/3 ভোট পেয়ে। তাও তারা তার ঐতিহ্যবাহী নীতি থেকে অনেক দূরে অবস্থান নিয়ে প্রত্যাবর্তন করেছে। কি ভয়াবহ কথা! তারা বলছে যে জামাত তার ঐতিহ্যবাহী নীতি থেকে দূরে অবস্থান করে এই সাফল্যটা পেয়েছে। তারা তাদের ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে অবস্থান নিয়েই প্রত্যাবর্তন করেছে। বর্তমান নেতা শফিকুর রহমানের নেতৃত্বে তারা তাদের ধর্মীয় শিকড়কে দুর্বল করে দিয়েছে এবং নিজেদেরকে প্রতিষ্ঠা বিরোধী হিসেবে উপস্থাপন করেছে। অর্থাৎ তাদের প্রতিষ্ঠাকালীন যে নীতি, সেই নীতি থেকে তারা দূরে সরে এসে এই সাফল্য পেয়েছে। জামাতের প্রায়শ্চিত্ত করার মতো ইতিহাস রয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা পাকিস্তান থেকে স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিল এবং যদিও তারা 90% বেশি মুসলিম, তবুও বাংলাদেশের মধ্যপন্থী ইসলাম ও ধর্মনিরপেক্ষ রাজনীতির একটি গর্বিত ঐতিহ্য রয়েছে। বলছে যে দেশে 90% মুসলমান, সেই দেশটার ধর্মনিরপেক্ষতার একটা ঐতিহ্য রয়েছে। সেখানে ইসলামপন্থী রাজনীতি করছে জামাত ইসলাম, যেটা এবারের নির্বাচনে একটা ব্যতিক্রম দেখা গেছে। সেখান থেকে বেরিয়ে এসে স্বাভাবিক একটা রাজনৈতিক দলের মতো অ্যাটিটিউড তারা করেছে। বলছে তাই জামাত নিজেদেরকে পরিবর্তনের দল, দুর্নীতি বিরোধী দল এবং সুশাসনের দল হিসেবে চিহ্নিত করে, যেখানে বাংলাদেশের অস্তিত্বের বেশিরভাগ সময় ধরে ক্ষমতায় থাকা দুটি বৃহৎ দল, নির্বাচনী বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শেখ হাসিনার আওয়ামী লীগ, প্রতিটি দলই পারিবারিক ব্যবসার মতো পরিচালিত হয়েছে। খুবই আওয়ামী লীগ বিএনপিরও কিন্তু সমালোচনা করেছে ইকোনমিস্ট। এরা বলছে যে এই তাদের রাজনীতি অনেকটা পারিবারিক ব্যবসার মতো, পারিবারিক ঐতিহ্য বজায় রেখে আজকে এই সদস্য, কালকে ওই সদস্য, বিভিন্ন সদস্য এই ব্যবসার হাল ধরেন। জামাতের সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ক্যাম্পাস রাজনীতি, অর্থাৎ ডাকসু চাকসুর নির্বাচনের কথা বলছে। গত শরতে এর ছাত্র সংগঠন সকল ছাত্র ইউনিয়ন নির্বাচনে জয়লাভ করে। কোরআন প্রচারের পরিবর্তে ক্যাম্পাস কর্মীরা স্টাডি সেশন পরিচালনা করে, কল্যাণমূলক গোষ্ঠী সংগঠিত করে, ছাত্রাবাসে ভাঙা ফ্যান মেরামত করে এবং সাম্প্রতিক একটি উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব সমাবেশ আয়োজন করে, যেখানে ইসলামের প্রতি সহানুভূতিশীল অনেক নারী আকৃষ্ট হন। ইসলামিক হিজাব পরিচয়ের একটি শান্ত বিপরীত সাংস্কৃতিক প্রকাশে পরিণত হয়েছে।
জামাত জেড বিপ্লবীদের নতুন অপেশাদার দলের সাথে একটি নির্বাচনী চুক্তি করে, অর্থাৎ এনসিপির সঙ্গে যে জোট, সেই জোটের কথা বলছে, যার ফলে তাদের তারকা প্রার্থীরা এই ব্যাপারে নির্বাচনে 6 জন সংসদে আসন পেয়েছে জিতে, কিন্তু জামাত একটি রাজনৈতিক রূপ লাভ করে একটি জনপ্রিয় বিদ্রোহের বিজয়ী পক্ষের সাথে নিজেকে স্থাপন করে। অর্থাৎ এই বিদ্রোহের মূল যে স্টেক হোল্ডার বিপ্লবীরা, যাদের সমন্বয়ে এনসিপি গঠিত, তাদের সঙ্গে অ্যালায়েন্স করে জামাত একটা ভালো মানে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে, সেই কথা ইকোনমিস্ট বলছে। তারা বলছে তাই জামাত একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে, কিন্তু বিএনপির নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একা নন যখন তিনি বলেন আমি নিশ্চিত নই তাদের দর্শন কি। অর্থাৎ মানে আমি নিশ্চিত নই তাদের দর্শন কি, এই প্রশ্নটা আমির খসরু চৌধুরী করেছেন, কিন্তু এই প্রশ্নটা তার একার নয়, বহু মানুষের এই প্রশ্নটা, এই কথাটা ইকোনমিস্ট বলছে। একটি সমস্যা হলো জামাতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভক্ত এবং দলের নেতা নিজেই অনির্দেশ্য। জামাতের নেতা মানে মূল যে জামাতের কাঠামো, সেই কাঠামোর বাইরে এসে দলকে একটা মধ্যমপন্থী দল হিসেবে কিংবা প্রগতিপন্থী দল হিসেবে জায়েজ করার চেষ্টা করেছেন, সেই কথা তারা বোঝানোর চেষ্টা করছে। অপ্রচলিতভাবে ঘুরে বেড়ানো মিস্টার রহমান, খুবই ইন্টারেস্টিং কথা, এখানে জামাতের আমিরের কথা বলছে, মিস্টার রহমান বাংলাদেশি মহিলাদের রাস্তায় নেমে আসতে উস্কে দিতে পারেন, যেমন তিনি ব্যাখ্যা করেছিলেন যে স্তন্যপান করানোর মতো জৈবিক বাধ্যবাধকতা মহিলাদের রাজনৈতিক নেতা হওয়া কঠিন করে তোলে। যে দেশের কয়েক দশক ধরে মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন, সেখানে এটি একটি আশ্চর্যজনক ঘটনা। জামাত পরবর্তী নির্বাচনে জয়ের স্বপ্ন দেখে। মানে তারা বলছে যে নারী বিদ্বেষী যে কথা, যে নারীরা বুকের দুধ পান করে, বুকের দুধ পান করা মানে শারীরিকভাবেই তারা রাষ্ট্র নিয়ন্ত্রণ কিংবা দল নিয়ন্ত্রণের সক্ষমতা রাখে না, এটা খোদা প্রদত্ত ব্যাপার। এই খোদা প্রদত্ত ব্যাপার আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি না, সেই কারণে জামাতের আমির কোনো মহিলা হবে না, সেই বক্তব্যের সমালোচনা করছে ইকোনমিস্ট। সেখানে তারা বলছে তখন তারা কি করবে জানতে চাইলে মিস্টার রহমান বলেন ডানপন্থী মতবাদের সাথে তিনি উত্তর দেন ব্যবসায়িক সাহায্য করা, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাকে খাপ খাইয়ে নেওয়া এবং দুর্নীতিগ্রস্ত বা পক্ষপাত দুষ্ট আমলাদের উপরে চাপ প্রয়োগ করা। মিস্টার রহমান জোর দিয়ে বলেন জামাত তত্ত্বগতভাবে যে শরিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ তা কেবল ন্যায় বিচার, কল্যাণ এবং ক্ষমতার নিয়ন্ত্রণ সম্পর্কে। এই ধরনের অস্পষ্ট নীতি নিয়ে তর্ক করা কঠিন, যা হয়তো মূল বিষয়। জামাত আসলে কি ধরনের বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রশ্নটা আসে। অর্থাৎ তিনি বলছেন যে জামাতের আমিরকে যখন এই ইসলামপন্থী ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেছেন যে এর ব্যাপারটা মূলত যেখানে প্রতিষ্ঠিত করা হবে সেটা হচ্ছে ন্যায় বিচারের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, ক্ষমতার নিয়ন্ত্রণ কিংবা ভারসাম্যের ক্ষেত্রে। অর্থাৎ শরিয়া আইন তৈরি করে আফগানিস্তান যেভাবে চলছে সেরকম শরিয়া আইন তৈরি করার লক্ষ্য তাদের নেই। তারা মূলত একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করতে চায়, মূল অর্থে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যেটাকে বলে সেটা তারা করতে চায় না। এবং সেখানেই ইকোনমিস্ট যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে আবু আলা মওদুদির প্রতিষ্ঠিত এই জামাতের প্রতিষ্ঠাকালীন যে নীতি, সেই নীতি থেকে বর্তমান বাংলাদেশের জামাত অনেক বেশি সরে এসেছে। অনেক বেশি সরে যে এসেছে সেটা আমরা গত নির্বাচনেই দেখেছি। খুলনাতে একজন হিন্দু প্রার্থীকে তারা মনোনয়ন দিয়েছে, সেই হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোটারদের প্রভাবিত করার জন্য এই মানে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জটা তারা করেছে, কিন্তু সেই চেঞ্জ করে আদতে মানে ফায়দা কিছুই হয়নি, তাকে বিজয়ী করে আনা সম্ভব হয়নি। এছাড়া অনেক কিছুই তাদেরকে পরিবর্তন করতে দেখা গেছে, কিন্তু সেই পরিবর্তনের ওভারঅল একটা মানে ফলাফল তারা পেয়েছে সারা দেশে। সেখানে 68টা আসন পেয়েছে, যেটা হয়তো বাংলাদেশের কিংবা ইকোনমিস্টও বলছে যেটা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। এই যে 68টা আসন, ইকোনমিস্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে মানে সমালোচনা করেছে। আবার এই সমালোচনাটা ঠিক সমালোচনা কিনা, যদিও শিরোনামটা ভয়াবহ, সেটা হচ্ছে যে মানে ইসলাম ছাড়া ইসলামিস্টরা সব কিছুই দিয়ে আকৃষ্ট
করে কিংবা করতে পেরেছে, মানে যারা ইসলামপন্থী তারা ইসলামকেই আদতে দিতে পারেনি, ইসলামবাদ দিয়ে সব কিছু দিয়ে আকৃষ্ট করে। এটা কিন্তু ভয়াবহ শিরোনাম। এই শিরোনামটা জামাতকে ইসলামপন্থী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। যাই হোক, ইকোনমিস্টের এই প্রতিবেদন নিশ্চয়ই তারা পড়বেন, তারা অনেক বিজ্ঞ এবং বলা হয় জামাতের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি অন্যান্য দলের চাইতে, অন্যান্য দলে পা ফাটা মানুষের সংখ্যা অনেক বেশি রয়েছে, কিন্তু জামাতের শীর্ষ পর্যায়ে মানে অন্তত নেতা পর্যায়ে জামাতে অশিক্ষিত মানুষ নেই। এটা তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার। সেই পজিটিভ ব্যাপারটাকে নিয়ে তারা এগোবে এবং ইকোনমিস্টের এই প্রতিবেদন নিশ্চয়ই তারাও পড়বে, তারাও বিশ্লেষণ করে যেটা ভালো মনে হয় তাদের জন্য সেটাই করবে। এখান থেকে যেমন নেয়ার অনেক কিছু রয়েছে, এখান থেকে বোধোদয় হওয়ার অনেক কিছু রয়েছে এবং এখানে একটা মেসেজ দেয়া হয়েছে, যে মেসেজের সঙ্গে তারা একমত কিনা সেই প্রশ্নটাও সামনে আসবে। হয়তো তারা ভবিষ্যতে সেটা মানে আত্মপক্ষ সমর্থন করে সেটা পরিষ্কারও করবে যে তারা সত্যিকার ইসলামপন্থী দল নাকি মধ্যপন্থী, না বাম না ডান, তারা মধ্যপন্থী একটা দল, যে মানে ঘোষণাটা এনসিপি জন্মলগ্ন থেকে দিয়েছিল যে তারা একটা মধ্যপন্থী দল হতে চায়, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের আগে আমরা দেখলাম চরম ডানপন্থী একটা দলের সঙ্গে তারা গিয়ে জোট করলো। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।